মাই চ্যানেল প্রিয়া কার্টুনস ওয়ার্ল্ড। হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো ব্রহ্মদৈত্য। দেখ, অনেকক্ষণ থেকে বলছি চোখটা বোঝ, ঘুমিয়ে যা, না হলে ব্রহ্মদৈত্য আসবে, তখন কিন্তু মা কিছু করতে পারবো না। ব্রহ্মদৈত্য কে মা? তোমার ছোটবেলার বন্ধু? এক চড় মারবো। আমার বন্ধু কেন হবে? ব্রহ্মদৈত্য হলো একটা বুড়ো ভূত। ওই যে গাছ, ওই গাছে থাকে। দুষ্টু বাচ্চাদের একা পেলেই খপ করে ধরে নিয়ে যায়, আর ওই গাছের কোটরে আটকে রেখে দেয়। তারপর কি করে? তারপর আর কি করবে? বাচ্চাগুলোকে শুধু উচ্ছে আর শাক ভাজা খাওয়ায়। মায়ের কাছেও যেতে দেয় না, আর বেশি কান্নাকাটি করলে ঘাড় মটকে দেয়। বাপরে, সত্যি গাছে ব্রহ্মদৈত্য আছে? হ্যাঁ, আছে তো। তুমি দেখেছো? হ্যাঁ তো, আমার কাছে এসে বলছিল সোনাই দুষ্টুমি করলে আমাকে জানাবে, আমি ওকে নিয়ে গিয়ে উচ্ছে ভাজা খাওয়াবো। কিন্তু আমি তো ভালো, তুমি ওকে না করে দিও প্লিজ। হ্যাঁ, আমি তো বললাম সোনাই ভালো, দুষ্টুমি করলে তখন না হয়। না না, এই দেখো আমি ঘুমাচ্ছি। মা, ও মা, আমার সাথে একটু চলো না। কোথায় যাব এত রাতে? বাথরুমে। তো একা যা। না না, একা গেলে ব্রহ্মদৈত্য ধরে নিয়ে যায় যদি। তুমি চলো। হায় ভগবান, আচ্ছা চল। মা, তুমি দাঁড়িয়ে আছো তো? এই নিয়ে 25 বার বললাম তো দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি কর। তুমি একটু আমার সাথে কথা বলো না প্লিজ। বলছি তো আমি দাঁড়িয়ে আছি, তুই একটু তাড়াতাড়ি কর, না হলে ব্রহ্মদৈত্য আবার চলে আসবে। কি, আমাকে ডাকলি নাকি? হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো জলপরি ও কাঠুরের গল্প। অনেক দিন আগের কথা, সোনাইপুর নামের এক গ্রামে এক কাঠুরিয়া বাস করত। তার একটা ছোট্ট মেয়েও ছিল। কাঠুরিয়া ছিল ভারী গরিব। সে দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত, তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলতো। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত থেকে ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী, তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার সামর্থ্য আর নেই। তাই কি উপায়? গাছের গোড়ায় বসে বসে সে ভাবতে লাগলো। যতই ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়ে। হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলো, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, আমি বড্ড গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। তখন জলপরি বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিল আর একটি সোনার কুড়াল নিয়ে উঠে আসলো। তারপর কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো, এটা কি তোমার? ভালো করে দেখে বলো। কাঠুরিয়া জলপরির হাতে দেখে বলল, না, এটি আমার নয়। সঙ্গে সঙ্গে জলপরি আবার পানির মধ্যে ডুব দিল আর এবার সে একটি রূপার কুড়াল তুলে নিয়ে আসলো আর কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো, তবে এটা কি তোমার? ভালো করে দেখে বলো। কাঠুরিয়া বলল, না, এটিও আমার নয়। তখন জলপরি আচ্ছা ঠিক আছে বলে আবার ডুব দিল আর এবার সে একটি লোহার কুড়াল তুলে আনলো আর কাঠুরিয়াকে বলল, তাহলে দেখো তো, এইটা কি তোমার কুড়াল? প্রিয়া এতক্ষণে তার
এটাই আমার কুড়াল। জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো এবং তাকে বলল, আমি তোমাকে সোনার ও রূপার এই দুটি কুড়ালই উপহার দিলাম। এই বলে জলপরি অদৃশ্য হয়ে গেল। এতখানি সোনা ও রূপা পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হলো। তার মাটির ঘরের জায়গায় পাকা দালান উঠল, আর সে খুব সুখ ও স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো। আর এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোভ হলো। সে মনে মনে একটি ফন্দি আঁটলো। একদিন সে চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গেল। গাছ কাটতে গিয়ে সে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর অভিনয় করে কান্না করতে লাগলো। তার কান্না শুনে জলপরি আবার সেখানে আবির্ভূত হলো এবং তাকে জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? কাঠুরিয়া বলল, আমার কুড়ালটি পানিতে পড়ে গিয়েছে। এই শুনে জলপরি নদীতে ডুব দিল এবং সে একটি সোনার কুড়াল তুলে নিয়ে আসলো। তারপর কাঠুরিয়াকে বলল, দেখো তো, এটাই কি তোমার কুড়াল? সূর্যের আলো পড়ে সোনার কুড়ালটি ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। এই কথা শুনে জলপরি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল, আর ফিরে এলো না। আর কাঠুরিয়া হাই হাই করতে লাগলো, নিজের কপালে নিজেই চড় মারতে লাগলো আর বলল, কেন যে মিথ্যা বলতে গেলাম, নিজের কুড়ালটা নিজের দোষেই হারালাম। এই গল্প থেকে আমরা শিখতে পারি সততাই পরম ধর্ম। এক বণিকের দুই বউ ছিল। বণিক তার ছোট বউকেই বেশি ভালোবাসতো। বড় বউয়ের মাথায় চুল ছিল না বললেই চলে, আর ছোট বউয়ের মাথায় ছিল এক রাশ ঘন কোঁকড়ানো চুল। ছোট বউয়ের রূপের দেমাকে মাটিতে পায়ে পড়তো না। বলি, শুনছো ও ছোট বউ? ছোট বউ, আরে একবারটি শুনে যাও না। কি দরকার? আমাকে বলুন না। এ কি, তুমি? আমি তো ছোট বউকে ডাকলাম, তোমাকে তো ডাকিনি। আসলে ছোট চুলের পরিচর্যা করতে ব্যস্ত তো, তাই আমি ভাবলাম। হ্যাঁ, আমি তো রাত দিন রূপচর্চা নিয়েই ব্যস্ত। এমন ভাব দেখাও না দিদি, যেন সংসারের সব কাজ তুমি একাই করো। এ কথা আমি কখন বললাম রে ছোট? বলতে আর বাকি রাখলে কি দিদি? তোমার কথার মারপ্যাঁচ কি আর আমি বুঝি না? যেহেতু স্বামী আমায় বেশি ভালোবাসে, তাই তুমি আমাকে হিংসা করো। কি আজে বাজে কথা বলছিস ছোট? শোনো বড় বউ, এই কথায় কথায় আর ঝগড়া করো না তো। ঝগড়া কি আমি করছি? ছোট তো সব সময়। বাজে কথা না বাড়িয়ে কাজের কাজ করো। যাও, আমার জন্য পানটা সেজে আনো। না চাইলে আজকাল তো আর কিছুই পাওয়া যায় না। আরে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও না। ছোট বউ, বলি ও ছোট বউ, আরে কাছে এসো না, কথা আছে। এই আপনি কিছু বলেন না বলে বড় বউ এত। আহা, কাজের কথা শোনো। কালকে আমি শহরে যাব বাণিজ্য করতে, ফিরবো এই সপ্তাহখানেক পরে। বড় বউকে যেন আগে থেকে এসব কথা বলো না। কেন জানাবো না কেন? গতবার ওই অপয়া অনামুখ বড় বউয়ের মুখ দেখে গিয়েছিলাম না বলে বাণিজ্য থেকে সর্বস্ব খুঁয়ে ফিরতে হয়েছিল। তা যা বলেছ, মুখ দেখলেই অযাত্রা। শোনো, যা বললাম তা মনে থাকে যেন। বড় বউ পাংশে যে এক্ষুনি এসে পড়বে, তুমি একটু চুপ করো তো। ছোট বউ, একটু জল দাও তো। কি হলো, আবার চোখে জল কিসের? ও বড় বউ। ও কিছু না, হঠাৎ চোখে কি যেন পড়লো। ও তাই বলো, তাহলে অন্য কিছু নয়।
আমি জট ছাড়িয়ে দেব ছোট। দাও, তবে দেখো জট ছাড়াতে গিয়ে আমাকে আবার তোমার মতো টেকো বউ বানিয়ে দিও না, সাবধান। চুলের জট ছাড়াতে গেলে কিছু চুল তো ছিঁড়বেই। ইস, ভালোই জট বেঁধেছে দেখি। শুবার আগে চুলটা একটু বেঁধে নিতে পারিস তো ছোট? নাও রাখো তো, যা করছো সেটাই মন দিয়ে করো, আমাকে জ্ঞান দিতে এসো না। চুলের মর্ম তুমি কি বুঝবে? তোমার তো উফ, বাবা গো, মরে গেলাম। দেখি দেখি চিরুনিটা, তোমার আর জট ছাড়াতে হবে না। আহা, খুব ব্যথা লাগলো বুঝি? ব্যথা লাগবে না? তুমি চুলের জট ছাড়াচ্ছিলে নাকি মাঠে লাঙ্গল চষছিলে? ইস মা গো, আমার কত চুল ছিঁড়ে দিয়েছো। তোমার মতলব আমি বুঝেছি। জট ছাড়ানোর নামে তুমি আমাকেও তোমার মতো টেকো বউ করতে যাও। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। আহ, ছাড় ছোট, আমি কোনোদিন আর তোর চুলের জট ছাড়াতে আসবো না। ছেড়ে দে ছোট। ছেড়ে দেব? তাও এত সহজে? না, অনেক হয়েছে, আর এখানে থাকা যাবে না। তোর সুখের সংসার তুই কর ছোট, আমি চললাম। কোথায় যাবে শুনি? কোনো চুলোই তোমার জায়গা হবে না। তাছাড়া তুমি গেলে এই সংসারের কাজ কে করবে? তোর সংসার তুই বোঝ। যেও না, উনি এখন বাড়ি নেই। উনি ফিরলে তোমার যেখানে খুশি যেও। যেও না বলছি, শোনো। না, লোক সমাজে আর থাকবো না, যেখানে শুধু রূপ নিয়ে মানুষকে বিচার করা হয়, মনের খবর কেউই রাখে না। তার থেকে বনে জঙ্গলে থাকাই ভালো। ইস, এই তুলো গাছটার নিচে কিরকম অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার করে দিই। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি। দুঃখ তোমার যাক দূরে যাক, সুখী হইও তুমি। আহারে, বেচারি কলাবো কেমন হেলে রয়েছে। আমি বরং একটা কাজ করি, একটা ভাঙা ডাল জোগাড় করে একটু ঠেকো দিয়ে দিই, তাহলে আর হেলে পড়ার ভয় থাকবে না। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি। দুঃখ তোমার যাক দূরে যাক, সুখী হলো তুমি। তুমি কে মা? এই গভীর জঙ্গলে কি করছো? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনার তীব্র দৃষ্টির অগোচরে তো কিছুই নেই বাবা ঠাকুর। আমি বড়ই দুঃখিনী বাবা ঠাকুর, আমাকে দয়া করুন। ওই যে পুকুর দেখছো, ওইখানে একটি মাত্র ডুব দিয়ে আমার কাছে এসো মা। যেমন আজ্ঞা করেন বাবা ঠাকুর। কি আশ্চর্য! এ কি আমার গায়ের রং, মাথা ভরা চুল! এ সবই বাবা ঠাকুরের দয়া। যাই, তার কথা মতো তার কাছেই যাই। এই সবই আপনার দয়া বাবা ঠাকুর, আপনার অশেষ করুণা। ওঠো মা, এই ঝুড়িটা নাও। এই ঝুড়ি খুলে দেখো। বাবা ঠাকুর, এই ঝুড়ি ভরা সব সোনা দানা মণিমুক্ত সব আমার? হ্যাঁ মা, সবই তোমার। শুধু তাই নয়, এই ঝুড়ি থেকে সোনা দানা মণিমুক্ত সব বের করে নিলেও এই ঝুড়ি আবার পরিপূর্ণ হয়ে উঠবে। তোমার সততায় প্রসন্ন হয়ে আমি তোমাকে এই উপহার দিলাম। যাও মা, সুখে শান্তিতে সংসার করো। যথা আজ্ঞা বাবা ঠাকুর। কি ছোট, চিনতে পারছিস না তো? আমি বড় বউ রে।
দেখ তোর জন্য কি এনেছি। চল ঘরে চল। এ কি কাণ্ড! তুমি এত সুন্দর হলে কি করে? এত সুন্দর চুল, দুধে আলতা গায়ের রং, কিভাবে হলো গো দিদি, বলো না। সব বলছি রে, সব বলছি। আগে ঘরে তো চল, একটু জিরোতে তো দে। তাই চলো, তাড়াতাড়ি চলো, শুনবো বলে আমার আর তর সইছে না দিদি, তাড়াতাড়ি চলো। তাহলে এই ঘটনা। তা তোমার উপর যখন এত দয়া হলো, তাহলে নিশ্চয় আমাকে আরো অনেক কিছু দেবে। তোর আর কিসের দরকার রে ছোট? এসব তো আর আমার একার নয়, এসব আমাদের দুইজনেরই। আর রূপের কথা যদি বলিস, তুই তো এমনিতেই সুন্দর। না বাবা, তোমার জিনিস তোমারই থাক। আজ দিয়ে কাল আবার খোটা দেবে, সে কি আর আমি জানি না? তাছাড়া তোমার দয়ার দান আমি চাই না। আমি কালই সেই বাবা ঠাকুরের কাছে যাব। ওই পুকুরে ডুব দিলে আমি নিশ্চয়ই আরো অনেক সুন্দরী হয়ে উঠব। আর সেই রূপ নিয়ে বাবা ঠাকুরের সামনে দাঁড়ালে আমি আরো অনেক কিছু পাবো। বেশি লোভ করিস না ছোট, হিতে বিপরীত হতে পারে। তুমি থামো তো, এতে লোভের কি দেখলে? তুমি পেতে পারো আর আমি পেতে পারি না, আমি কিসে কম শুনি? সত্যি, তোকে বোঝাই কার সাধ্যি। যা ভালো বুঝিস কর, আমি আর বাধা দেব না। তুমি বাধা দিলেই বা কে শুনছে? আমিও তো কারো বাধ্য নই। ও সুন্দরী বউ, ও কেশবতী বউ, এই শুনছো? আমার পায়ের কাছের আবর্জনাটা একটু পরিষ্কার করে দাও না। আহা, কে এলেন রে? আবদার শোনো, আমাকে কি বড় বউয়ের মতো বোকা পেয়েছো? উপকার করলে আমি তোমায় উপহার দেব। উপকার করলে আমি তোমায় উপহার দেব? তোমার উপহারের প্রয়োজন নেই আমার। মুনি ঋষির থেকে আমি একটা নয়, 1 ডজন ঝুড়ি হাতাবো। আর যার কাছে এত সোনা দানা মণিমুক্ত আছে, তার কি ওইসব করা সাজে? এই, সাবধান করে দিচ্ছি বুড়ো গাছ, শুভ কাজে যাওয়ার সময় আর পিছু ডেকো না। যার মনে নেই দয়া মায়া, তার পিছু নেয় দুষ্ট ছায়া। আমার ঠেকনাটা পড়ে গেছে, গত রাতের ঝড়ে আমিও হেলে পড়েছি। আমার ঠেকনাটা একটু সোজা করে দেবে? ও সুন্দরী বউ, ওগো শুনছো? ও সুন্দরী বউ। শুভ কাজে যাওয়ার সময় আর যদি পিছু ডাকো, তাহলে সোজা করে দেওয়ার কথা তো দূরে থাক, উল্টো ঠেলা মেরে মাটিতে শুইয়ে দেব। এই বলে দিলাম, খবরদার, আর যদি পিছু ডেকেছো, তো তোমার একদিন কি আমার একদিন। দয়া মায়ার নাম নেই, হিংসে ভরা মনে, অতি লোভে সব হারাবে, জানি সে জীবনে। উফ বাবা, এত দূরের পথ, চোখ মেলুন বাবা ঠাকুর, আমি খুবই ক্লান্ত। তাড়াতাড়ি বলে দিন না, ওই রূপের জাদু পুকুরটা কোথায়, কোন দিকে? ওইদিকে।
আরে বাহ, এক ডুবে যখন এত রূপ খুলেছে, তাহলে আরো কয়েক ডুব দিলে আমি নিশ্চয়ই পৃথিবীর সেরা সুন্দরী হব। সেই ভালো, আরো ডুব দিই। এ বাবা, এ কি হলো? আমার এক রাশ চুলের একটাও নেই। অমন সুন্দর গায়ের রং এমন কালো হলো কি করে? আমার কি সর্বনাশ হলো? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমায় ক্ষমা করুন। বাবা ঠাকুর, আমায় ক্ষমা করুন। আমার রূপ যৌবন আমায় ফিরিয়ে দিন বাবা ঠাকুর। এই সাজা তোমার পাওনা ছিল। তুমি অতি লোভী, হিংসুটে, অবাধ্য। রূপ বলো, রত্ন বলো, তুমি কিছুই পাবে না। রূপের দেমাকে তুমি অন্যকে হেয় করতে। এখন এই কদাকার রূপ নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে। দয়া করুন বাবা ঠাকুর, দয়া করুন। এখন আমি কোন রূপ নিয়ে স্বামীর কাছে ফিরবো? স্বামী আমায় ঘরে তুলবেন না বাবা ঠাকুর। বড় বউয়ের দাসী হয়ে আমি বেঁচে থাকতে পারবো না বাবা ঠাকুর, দয়া করুন। মুখ তুলে দেখে মুনি ঋষি আর নেই, তিনি অন্তর্হিত হয়েছেন। এইভাবেই শোকে বিলাপ করতে করতে ছোট বউয়ের মৃত্যু হয়। আর ওইদিকে বড় বউ তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। রাজা রানী ও টুনটুনি পাখির কথা। এক বিরাট বড় রাজপ্রাসাদ ছিল, আর সেই রাজপ্রাসাদের বাগানের কোণে টুনটুনি বাসা বেঁধেছিল। একদিন টুনটুনি উঠতে উঠতে রাজপ্রাসাদের বাগানে একটা মোহর দেখতে পেল। সে মোহরটি দেখতে পেয়ে মুখে করে এনে তার বাসায় রেখে দিল। মোহরটি আনতে আনতে সে ভাবলো, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। আর মোহরটি রেখে সে নাচতে নাচতে বলল, রাজার ঘরে যেই ধন আছে, টুনির ঘরেও সেই ধন আছে। তারপর থেকেই সে খালি এই কথাই বলে। উঠতে উঠতে বলে, রাজার ঘরে যেই ধন আছে, টুনির ঘরেও সেই ধন আছে। একদিন রাজা রাজসভায় বসে সেই কথা শুনতে পেল। সে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? তখন তার এক পেয়াদা হাত জোড় করে বলল, মহারাজ, আপনার ঘরে যেই ধন আছে, টুনির ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হাসতে থাকলো। আর হাসতে হাসতে বলল, দেখ তো ওর বাসায় কি আছে। রাজার কথা শুনে পেয়াদারাও চলল টুনির বাসায় কি আছে সেটা দেখার জন্য। তারা গিয়ে দেখতে পেল টুনির বাসার সামনে একটি মোহর চকচক করছে। তারা ভাবলো, এটা তো রাজার এই মোহর, তাহলে আমরা নিয়ে যাই। পেয়াদারা যখন টুনটুনির বাসা থেকে মোহরটি নিয়ে এলো, সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড়ই ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা হাসতে হাসতে বললে, হ্যাঁ রে, পাখিটা তো বড় ঠেটা, ওর মোহর ওকেই ফিরিয়ে দিয়াই। তারপর পেয়াদারা টুনির মোহর টুনিকেই ফিরিয়ে দিল। আর টুনির তো সে কি আনন্দ, মোহর ফিরে পেয়ে টুনি বলল। রাজা ভারী ভয় পেল, টুনির মোহর ফিরিয়ে দিল। তখন রাজা রাজসভায় বসেছিলেন এবং জিজ্ঞেস করলেন, পাখিটা আবার কি বলছে রে? তখন একজন বলল, বলছে, মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর মোহর ফিরিয়ে দিয়েছেন। শুনেই তো রাজা মশাই রেগে অস্থির, বললেন, কি এত বড় কথা? আনতো বেটাকে ধরে ভেজে খাই। পেয়াদারাও রাজার কথা মতো টুনটুনির বাসায় গিয়ে টুনটুনিকে ধরে নিয়ে আসলো। এদিকে টুনটুনি তো ভারী ভয় পেয়ে গেল, আর ওইদিকে রাজা মশাই রাগে তখনও গজগজ করছিল এবং তার মহলে পায়চারি করতে লাগলেন। রাজা পায়চারি করতে করতে তার পেয়াদারা টুনটুনিকে ধরে নিয়ে আসলো। তারপর টুনটুনিকে রাজার হাতে দিলেন এবং রাজা টুনটুনিকে নিয়ে তার অন্দরমহলে রানীর কাছে গেলেন। রানীর কাছে গিয়ে রাজা টুনটুনিকে রানীর হাতে দিয়ে বললেন, আজকে
এই পাখিটাকে ভেজে আমার জন্য দুপুরের খাবার তৈরি করো। এই বলে রাজা তার রাজসভায় চলে গেলেন। আর এইদিকে রানী পাখিটিকে ভালোভাবে দেখতে লাগলেন এবং বললেন, ইস, কি সুন্দর পাখি। আর টুনটুনি রানীর দুর্বলতার সুযোগ নিয়ে উড়াল দিয়ে চলে গেল। তখন রানী তো ভারী ভয় পেয়ে গেল, আর ভয়ে রানী কপাল চাপড়াতে লাগলেন। ঠিক সেই সময় সেখান দিয়ে এক ব্যাঙ থপথপ করে যাচ্ছিল। রানী সেটা দেখতে পেয়ে ভাবলেন, রাজাকে যদি এটা ভাজি করে দিই তাহলে রাজা বুঝতে পারবে না। যেই ভাবে সেই কাজ, রানী ব্যাঙটাকে ধরে রান্নাঘরে গেল। রাজার যখন দুপুরের খাওয়ার সময় হলো তখন রাজাকে রানী সেই ব্যাঙ ভাজাই দিলেন। রাজা তো ভারী খুশি। রাজা খাওয়া শুরু করলেন। তিনি ব্যাঙ ভাজা খেয়ে ভাবলেন টুনটুনি পাখি খেয়েছেন, আর রানীকে বললেন, আজ বেশ ভরপেট খেলাম। এই কথা বলে রাজা চলে গেলেন। আর এইদিকে টুনটুনি এসব দৃশ্য দেখে বললেন, কি মজা, কি মজা। রাজা খেলেন ব্যাঙ ভাজা। তখন রাজা তার অন্দরমহলে হাঁটছিলেন। এই কথা শুনে রাজা মূর্ছা গেলেন। পর তার পেয়াদা এবং রানী মিলে তাকে ঘরে এনে শুইয়ে দিলেন। রাজার যখন জ্ঞান ফিরল তখন তিনি রানীর উপর খুব ক্রুদ্ধ হলেন এবং তলোয়ার দিয়ে তার নাক কেটে দিলেন। রানী তো শোকে লজ্জায় বিলাপ করতে লাগলেন। ওইদিকে টুনটুনি বলতে লাগলো, এক টুনটুনিতে টুনটুনালো, তাতে রানীর নাক কাটালো। এই কথা রাজা শুনতে পেলেন এবং তার পেয়াদাদের বললেন, যাও এক্ষুনি গিয়ে পাখিটিকে ধরে নিয়ে আসো। তার পেয়াদারাও ছুটলো টুনটুনিকে ধরার জন্য। কিন্তু ততক্ষণে টুনটুনি রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেল। সে আর কোনোদিন এই রাজ্যে ফিরে আসেনি। খেলের গল্প। আজকের রাতটা বেশ বড় ছিল, তাই রাত পেরিয়ে সকাল হতে না হতেই বনের পশু পাখিরা ক্ষুধার জ্বালায় কিচিরমিচির শুরু করে দিল। আর তাদের সাথে এই বনে বাস করত এক কাক পাখি। কাকও ছুটে চলল খাবারের আশায়, কিন্তু আজ মনে হয় তার কপালটাই খারাপ। সে সকাল থেকে এত খোঁজাখুঁজির পরও কোনো খাবারের সন্ধান পেল না। আর এদিকে আজকে রোদের তীব্রতাও বেশ কড়া ছিল। এই গরমে খাবার খুঁজতে তার বেশ কষ্টই হচ্ছিল, কিন্তু কি আর করার, ক্ষুধার জ্বালায় পেটে তো তার ইঁদুর দৌড়াচ্ছে। তাই সে একটু বিশ্রামের জন্য একটা গাছের ডালে বসলো। সূর্যি মামাকে উদ্দেশ্য করে বলল, এই যে সূর্যি মামা, শুনছো? তোমার রোদের তেজটা একটু কমাও না মামা। এই গরমে তো আমরা সিদ্ধ হয়ে গেলাম, তার উপর দুপুর পর্যন্ত না খেয়ে আছি। খাওয়ার মতো তো চোখে কিছুই পড়লো না। আজকের কপালটাই বেশ খারাপ। কার মুখ দেখে যে উঠেছিলাম সকালে কে জানে। ক্ষুধার জ্বালায় পেটটা চোচো করছে। যা হোক, এখানে বসে থাকলে তো আর খাবার আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে না। একটু খুঁজে দেখি কোথাও খাবার পাওয়া যায় কিনা। এই বলে সে আবার খাবারের সন্ধানে উড়ে চলল। আর এদিকে বনের পশু পাখিদের মধ্যেও একটা চতুর শিয়াল ছিল। সে প্রতিদিনই চালাকি করে তার খাবার জোগাড় করে নিত, কিন্তু আজকে তার কপালটাও খারাপ। আজকে যেন তার চালাকি কোনো কাজেই লাগছিল না। সে বিড়বিড় করে বলতে লাগলো, আহারে, দুপুর হয়ে গেল, তাও আজ কোনো খাবার পেলাম না। আজকে কোনো চালাকিতেও কাজ হচ্ছে না। কি যে করি, ক্ষুধায় তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বনের মধ্যে যদি খাবার পাওয়া না যায় তাহলে বন থেকে বাইরে খুঁজতে হবে। এই বলে শিয়াল বনের বাইরে খাবার খুঁজতে গেল। আর ওইদিকে কাক হঠাৎ উড়তে উড়তে সে একটি গাছের নিচে এক টুকরো চিজ দেখতে পেল। কাক গিয়ে বসলো ওই চিজের পাশে। এটা দেখে তো সে বেজায় খুশি। যাক বাবা, কিছু তো পাওয়া গেল। এখন কিছুটা হলে ক্ষুধা নিবারণ করা যাবে। এই বলে সে চিজ মুখে করে নিয়ে একটি গাছের ডালে বসলো খাওয়ার জন্য। আর এইদিকে সেই দৃশ্য সে শিয়াল দেখে ফেললো। সে মনে মনে ভাবলো, যেভাবেই হোক চালাকি করে
কাকের থেকে চিজটা নিতেই হবে। যেই ভাবা সেই কাজ, সে দৌড়ে গেল কাকের কাছে। কাককে উদ্দেশ্য করে বলল, আরে ভাই, তুমি কতই না সুন্দর দেখতে। কি সুন্দর তোমার পালক, কি সুন্দর তোমার তীক্ষ্ণ ঠোঁট, আর চোখের কথা কি বা বলবো, চোখ দুটো যেন দিঘির কালো জল, কেমন টলটলে। আর এদিকে কাক তো নিজের প্রশংসা শুনে বেজায় খুশি। শিয়াল দেখলো তার প্রশংসা শুনে বোকা কাক অনেক খুশি হয়েছে। সে আবার বলল, কিন্তু আফসোস কি জানো ভাই, তোমার সবই সুন্দর, কিন্তু তুমি তো গান গাইতে জানো না। তোমার কণ্ঠে গান খুব মিষ্টি লাগতো। এই কথা শুনে কাক মনে মনে বলল, আরে বোকা শিয়াল, কে বললো আমি গান গাইতে জানি না? এক্ষুনি দেখিয়ে দিব আমি কত চমৎকার গান গাইতে পারি। এই বলে কাক মনের সুখে গান ধরল। আহা কি আনন্দ আকা। যেই না কাক গান গাইতে মুখ হা করলো, সেই চিজের টুকরোটা নিচে পড়ে গেল। শিয়াল তো এবার বেজায় খুশি। সে চিজের টুকরোটি দেখে কাককে উদ্দেশ্য করে বলল, কাক ভাই, তোমার সবকিছুই সত্যিই খুব সুন্দর আর ভালো, কিন্তু তোমার বুদ্ধিটা একটু কম। এই বলে শিয়াল চিজের টুকরোটি নিয়ে দে দৌড়। আর এদিকে কাক মনের দুঃখে গান শুরু করলো। আহা কি বেদনা আকাশে বাতাসে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে দুষ্ট লোকের মিষ্টি কথাই কখনোই ভুলতে নেই। আর আমাদের এই বোকা গাধা, সিংহ ও শিয়ালের গল্প। একদিন এক জঙ্গলে এক গাধা ঘাস খাচ্ছিল। ঠিক সেই সময়ে এক শিয়াল খুব দ্রুত গতিতে গাধার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। সেটা দেখে গাধা শিয়ালকে ডাক দিল। আরে শিয়াল ভাইয়া যে, তুমি কোথায় যাচ্ছ? শিয়াল মুখ ঘুরিয়ে বলল, একটু খাবারের খোঁজে বের হলাম। তখন আবার গাধা বলে উঠল, আজকের আবহাওয়াটা বেশ ভালো। আর দেখো শিয়াল ভাইয়া, ঘাসের রং কি সুন্দর নীল বর্ণ ধারণ করেছে। আরে কি বলো ভাই, ঘাসের রং নীল কোথায়? ঘাসের রং তো সবুজ। না না শিয়াল ভাইয়া, তুমি ভুল দেখছো। দেখো, ঘাসের রং নীল। না না ভাই, তুমি এসব আবোল তাবোল কি বলছো? দেখো, ঘাসের রং সবুজ। এভাবেই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে শিয়াল বলল, আচ্ছা ভাই, আমরা বনের রাজা সিংহের কাছে যাই, তখন সিংহ রাজাই বিচার করবে কে ঠিক আর কে ভুল। শিয়ালের এই কথায় গাধাও বেশ সম্মতি জানালো। তারপর তারা দুইজন মিলে সিংহের কাছে গেল। সিংহ তখন তার ডেরার সামনে একটু বিশ্রাম করছিল। তাদেরকে আসতে দেখে সিংহ নড়ে চড়ে বসলো। গাধা এসেই বলতে শুরু করলো, দেখুন না মহারাজ, ঘাসের রং কি সুন্দর নীল, কিন্তু শিয়াল ভাই বলছে ঘাসের রং নাকি সবুজ। সিংহ তখন গাধার কথা শুনে মনে মনে হাসলো। তারপর বলল, তাই তো, ঘাসের রং তো নীল, শিয়াল ভুল বলছে। কে আছো? শিয়ালকে বন্দি করে রাখো। এই কথা শুনে গাধা তো বেশ খুশি। সে সিংহকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। গাধা চলে যাওয়ার পর শিয়াল সিংহকে জিজ্ঞাসা করলো, মহারাজ, ঘাসের রং কি সত্যিই নীল? তখন সিংহ উত্তর দিল, না, ঘাস অবশ্যই সবুজ, কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ দিয়েছি এই জন্য যে তুই জেনে শুনে অযথা গাধার সঙ্গে তর্কে জড়িয়েছিস। কারণ সে তো গাধা, তাকে শত প্রমাণ দিলেও সে বিশ্বাস করবে না যে ঘাসের রং সবুজ। তখন শিয়াল তার ভুল বুঝতে পারলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আজকাল আমরা অনেকেই অযথা তর্কে লিপ্ত হই। আর এমন কিছু মানুষের সাথে তর্কে লিপ্ত হই যে তাদেরকে শত প্রমাণ এনে দিলেও তাদের মতের বিপক্ষে গেলে তারা কখনোই সেটা মানবে না। তাই কখনোই মূর্খ ব্যক্তি
পাখির সাথে তর্কে জড়ানো উচিত নয়। গ্রাম থেকে শহরে আসার জন্য এই একটি মাত্র রাস্তা ছিল, আর সেটি হলো এই ঘন জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে নানা হিংস্র জীবজন্তু বাস করত। শোনা যায় আসা যাওয়ার পথে অনেক মানুষের প্রাণ গেছে এই জঙ্গলে, তাই লোকজন খুব সাবধানে যাতায়াত করত। একদিন শহর থেকে গ্রামে ফেরার জন্য দুইজন বন্ধু গল্প করতে করতে আসছিল এই জঙ্গলের ভেতর দিয়ে। কিছুক্ষণ হাঁটার পর তারা হঠাৎ একটা আওয়াজ শুনতে পায়। ভাই, এটা কিসের শব্দ? আমি ঠিক বুঝতে পারছি না। আরে, একটা ভাল্লুক আমাদের দিকে এগিয়ে আসছে। কোনো উপায় না দেখে প্রথম বন্ধুটি একটি গাছে উঠে পড়ে। ভাই, আমাকে গাছে উঠতে সাহায্য করো। দুঃখিত ভাই, আমি আগে নিজের প্রাণটা বাঁচাই। অগত্যা কোনো উপায় না দেখে দ্বিতীয় বন্ধুটি তার নিঃশ্বাস বন্ধ রেখে মাটিতে শুয়ে পড়ে। এরপর ভাল্লুকটি দ্বিতীয় বন্ধুটির কাছে এগিয়ে আসে। তারপর ভাল্লুকটি তার ভয়ঙ্কর মাথাটি নিয়ে বারবার দ্বিতীয় বন্ধুটির ঘ্রাণ নিতে থাকে, কিন্তু সে কোনো প্রাণের অস্তিত্ব না পাওয়ায় সেখান থেকে প্রস্থান করে। ভাই, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলছিল? প্রকৃত বন্ধু কে সেটা কিন্তু বিপদের সময়ে বোঝা যায় ভাই। এ বোন, একটা কথা বলবো, কাউকে বলবি না তো? না, বলবো না। কি বলবে বল? ধুই, আমি জানি, তুই বলে দিবি। আরে বল না। বলবো না বলছি তো। ঠিক তো? তাহলে শোন, মা না তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। সত্যি বলছিস? হ্যাঁ রে, আমি নিজে দেখেছি। দেখেছিস তো? আমি জানতাম তুই বলে দিবি, সেজন্য তো আমি তোকে বলতে চাইনি। কি হলো? না মা, কিছু হয়নি। দাদা বলছে তুমি নাকি আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছো। দাঁড়া, যাচ্ছি আমি, হচ্ছে ওর ব্যবস্থা। চল, এবার আমি তোকে ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে যাই। একটি গ্রামে এক কালো কাক ছিল। গ্রীষ্মকালে তখন খুবই গরম পড়েছিল। সেই গরমের দুপুরে আকাশে উড়তে উড়তে সে কাকটি খুবই জল তেষ্টা পেল, কিন্তু সে কোথাও একটুও জল দেখতে পেল না। এদিকে ওদিকে উড়ে বেড়ালো, কিন্তু কোথাও জলের সন্ধান পাওয়া গেল না। গরমের তাপে নদীর জল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, টিউবওয়েলেও পানি নেই। এরপর কাক বেচারা হতাশ হয়ে একটা গাছের ডালে গিয়ে বসলো। এত গরম পড়েছে, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু কোথাও তো এক ফোঁটা জলও নেই। সেখান থেকে কাকটি দেখতে পেল দূরে একটি বাগানে একটি মাটির কলসি রয়েছে। সেই কলসি দেখে কাক আনন্দিত হলো এবং ভাবলো, নিশ্চয়ই ওই কলসির মধ্যে জল আছে, যাই গিয়ে দেখি, একটু জল পেলে প্রাণটা বাঁচে। যেমনি ভাবা তেমনি কাজ। জল পাওয়ার আনন্দে কাকটি কাকা করতে করতে কলসির সামনে উড়ে চলে আসলো।
সেখানে গিয়ে দেখলো জল একদম কলসির নিচে রয়েছে, যা কাকের একদম নাগালের বাইরে। সেটা দেখে কাকের খুবই মন খারাপ হলো। তবে কাক ছাড়বার পাত্র নয়, সে ওইখানে বসেই ভাবতে লাগলো কি করলে সে কলসির জল খেতে পারবে। সে এইদিক ওইদিক তাকাতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো বাগানের মধ্যে কতগুলো নুড়ি পাথর পড়ে রয়েছে। সে ভাবলো, আমি যদি এক এক করে নুড়ি পাথরগুলো কলসির মধ্যে ফেলি তাহলে তো কলসির নিচের জল উপরে চলে আসবে। যেই ভাবা সেই কাজ। সে এক এক করে নুড়ি পাথরগুলো কলসির মধ্যে ফেলতে শুরু করলো, আর কলসির জল আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। এইভাবে পর্যায়ক্রমে একটি একটি করে নুড়ি পাথর ফেলার জন্য কলসির জল সম্পূর্ণভাবে উপরে চলে আসলো। তারপর কাক মনের আনন্দে জলপান করে তার তৃষ্ণা মেটালো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম জগতে কোনো কিছুই অসম্ভব নয়, পরিশ্রম করলে সবকিছুই করা যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো এক ধূর্ত শিয়ালকে নিয়ে। অনেক দিন আগের কথা, এক জঙ্গলে এক শিয়াল বাস করত। সে যেমন ছিল খুব চালাক, তেমনি বেশ অহংকারী। সে নিজেকে বনের সবচেয়ে ধূর্ত এবং জ্ঞানী প্রাণী হিসেবে ঢোল বাজিয়ে বেড়াতো। একদিন এক কুকুর চুরি করে একটি মুরগি ধরে এনেছিল। শিয়াল সেটা লক্ষ্য করলো আর মনে মনে ভাবলো কিভাবে এটা কেড়ে নেওয়া যায়। সে কুকুরকে খুব মিষ্টি গলায় ডাকতে লাগলো। ও কুকুর বন্ধু, কোথায় যাও? মুরগিটাকে মুখ থেকে নামিয়ে কুকুর বলল, ওহে ভাইয়া, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি, ওদের জন্য একটা মুরগি ধরে এনেছি। শিয়াল বলল, এ কি বলছো? তুমি জানো না কি হয়েছে? বুঝেছি, তুমি হয়তো জানো না। বাড়িতে গিয়ে দেখো তোমার সব বাচ্চাই মারা গেছে। তখন কুকুর অবাক হয়ে বলল, তো কি বলো এসব? এটা হতে পারে না, আমি ওদের একটু আগেই বাড়িতে দেখে এসেছি। শিয়াল বলল, বিশ্বাস না হলে গিয়ে দেখো, তোমার বাচ্চা মারা গেছে, তাতে আমার কি? এ কথা শুনে কুকুর মুরগিটাকে ফেলে দৌড় দিল বাড়ির দিকে। আর চতুর শিয়াল মনে মনে হাসতে লাগলো তার চতুরামির জন্য, এবং আস্ত মুরগিটা সে একা একাই খেয়ে ফেললো। অন্যদিকে বাড়ি গিয়ে বোকা হয়ে গেল কুকুর। সে দেখে তার বাচ্চারা উঠানে খেলছে। সে বুঝতে পারে শিয়াল তার সঙ্গে চালাকি করেছে। যাই হোক, সুযোগে সে চতুর শিয়ালকে শিক্ষা দেবে বলে প্রতিজ্ঞা করে। এর কয়েকদিন পর ধূর্ত শিয়াল গভীর বনের মাঝখান দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় সরোবরের পাড়ে কতগুলো কুমির ছানা খেলা করছে। তার লোভ হলো, সে কুমির ছানাগুলোকে খেতে চাইলো। তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল। শিয়াল কুমিরকে বলল, আরে কুমির ভাই, কেমন আছেন? তখন কুমির বলল, আর আছি রে ভাই, বাচ্চাদের নিয়ে আর পারছি না, ওদের রেখে শিকারেও যেতে পারি না, যদি কেউ এসে ওদের খেয়ে নেয়। শিয়াল এবার মুচকি হেসে বলল, অযথাই চিন্তা করছেন, যান তো, আমি আছি এখানে। দেখি কে খেতে আসে ওদের। আপনি নিশ্চিন্তে শিকারে যান। কুমির মশাই ধূর্ত শিয়ালের চালাকি বুঝতে পারল না। সে শিয়ালকে রেখে শিকারে চলে গেল। আর এদিকে শিয়াল ইচ্ছে মতো এক এক করে সব বাচ্চা খেয়ে ফেললো। তারপর কুমির যখন ফিরে এলো, সে দেখতে পেল তার বাচ্চাও নেই আর শিয়ালও নেই। সে শিয়ালের চালাকি বুঝতে পারলো এবং কান্না করতে লাগলো। তারপর সে প্রতিজ্ঞা করলো শিয়ালকে সে উপযুক্ত শাস্তি দেবে। শিয়ালের চাতুকারিতায় অতিষ্ঠ হয়ে গেছিল সবাই। সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল। ভুলক্রমে শিয়াল একদিন বাঘের ডেরায় চলে গেল। গিয়ে দেখে সেখানে বাঘের দুটি বাচ্চা খেলা করছে। বাচ্চাদের দেখে তার লোভ হলো। সে বাচ্চাদের হত্যা করে খেতে শুরু করলো এবং খাওয়া শেষ করার আগেই বাঘ চলে আসলো গুহায়। এবার তো শিয়াল পড়ল বিপদে। পালাবে কিভাবে?
বাঘ গুহায় ঢুকে কোনো কিছু বোঝার আগেই শিয়াল দিল ভোঁ দৌড়। বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে বাঘের হাত থেকে বাঁচার জন্য শিয়াল একটি গাছের কোণায় লুকাতে চাইলো। কিন্তু কুকুর বাঘকে শিয়ালের কথা বলে দিল। শিয়াল দৌড়াতে দৌড়াতে যায় সরোবরের দিকে। সরোবর পার হতে যাবে, ঠিক সেই সময় কুমির তার পা কামড়ে ধরল। যন্ত্রণায় ছটফট করতে করতে কোনো মতে শিয়াল তার পা ছাড়ালো। এখন ডাঙায় বাঘ আর জলে কুমির, সে আর রেহাই পেল না। ঘাড় মটকে রক্ত স্নান করলো বাঘ, আর কুমির আর কুকুর সমস্বরে বলে উঠল, দ্রুততা বিপদের কারণই হয়। বন্ধুরা, আজকের গল্প হলো এক বোকা কুমির ও এক চালাক হরিণ। এক জঙ্গলে বাস করত এক হরিণ। একদিন তার খুব জল পিপাসা পেয়েছে। এখন জল কোথায় পায়? পাশেই দেখতে পেল এক নদী। হরিণ চলল নদীর কাছে জল খেতে। যেতে যেতে থমকে দাঁড়ালো সে। কেন দাঁড়ালো? হরিণ জানে নদীতে কুমির আছে, পায়ের কাছাকাছি লুকিয়ে চুরিয়ে আছে জলের তলায়। যেই নামবে জল খেতে, কুমির অমনি খপাত করে পাটা ধরে নিয়ে যাবে আর তারপর খেয়ে ফেলবে। হরিণ মনে মনে একটা মতলব আঁটলো। সে চেঁচিয়ে বলল, দেখি তো নদীর জলটা কি সত্যি সত্যি গরম? আমি বরং আগে ভাগে পা ডুবিয়ে দেখে নিতে চাই, তারপর খেতে হয় খাবো। কি করলো হরিণ? এই বলে হরিণ একটি লাঠি নিয়ে অন্য প্রান্তটা জলের মধ্যে রাখলো। যেই না রাখা, খপাত করে লাঠিটা কুমির নিয়ে গেল একেবারে জলের তলায়। হি করে হেসে উঠল হরিণ, আর হাসতে হাসতে সে বলল, কি বোকা কুমির, কোনটা লাঠি আর কোনটা যে সত্যিকারের পা সেটাও চেনে না। হাসতে হাসতে হরিণ চলে গেল খানিক দূরে। নদীতে গিয়ে মজা করে জল খেয়ে ফিরে গেল বনে। তারপর হরিণ কি আর কোনোদিন আসেনি? হ্যাঁ, এসেছিল। জল না খেলে কি কেউ বাঁচে? হরিণ আরেকদিন জল খেতে আসে। এসে দেখে কি নদীতে একটা কাঠের বড় টুকরো ভাসছে। হরিণ জানে কুমির যখন জলে ভাসে তখন থাকে ঠিক কাঠের টুকরোর মতোই দেখায়। মনে মনে আবার মতলব আঁটলো হরিণ, আর ও জোরে জোরে চেঁচিয়ে বলল, কাঠের টুকরোটা সত্যি যদি কুমির হয় তবে আমার সাথে কথা বলবে না, আর কুমির না হয়ে সত্যি যদি কাঠের টুকরোই হয় তবে আমার সঙ্গে খোশ গল্প জুড়ে দেখে। তারপর আর কি, হরিণের কথা যেই শেষ হয়েছে অমনি সে শুনতে পেল একটা কর্কশ আওয়াজ। জলের তলায় মুখ রেখে কুমির বলল, বিশ্বাস করো, আমি সত্যিই কাঠের টুকরো। কাঠের টুকরো আবার কথা বলতে পারে নাকি? সেটা কখনো হয়? তাই তো হরিণ হি করে হেসে উঠল। হাসতে হাসতে ভাবলো, বোকা কুমির এটাও জানে না। তারপর হরিণ ফিরে গেল বনে। একবার দুইবার আর কি হরিণ এসেছিল কুমিরের কাছে? হ্যাঁ, আরো একদিন এসেছিল। কেন জানো? নদীর এপারে থাকতে আর তার ইচ্ছা করে না। নদীর ওপারে নাকি প্রচুর রসালো ফলমূল আর কচি কচি পাতা। হরিণের খুব ইচ্ছে সেসব খাওয়ার, কিন্তু নদী পেরোবে কি করে? নদী পেরোবার আগে কুমির যদি খেয়ে ফেলে? এইবারও হরিণের মাথায় এলো একটা দুর্দান্ত মতলব। হরিণ চেঁচিয়ে উঠল, ওহে কুমির ভাইয়া! তক্ষুনি জলের নিচ থেকে গর্জন করে উঠল কুমির, আরে আরে, হরিণ ভাইয়া যে, আমার সকালের ভোজনের জন্য বুঝি তুমি এসেছো? না না কুমির ভাইয়া, আজকে আমি অন্য একটা কাজে এসেছি। রাজা আমাকে পাঠিয়েছেন। এই নদীতে কত কুমির আছে আজই গুনে তাকে বলতে হবে। তাই তোমরা সব কুমির নদীর এপার থেকে ওপার পর্যন্ত সার দিয়ে ভেসে থাকো। আমি 1, 2, 3 করে গুনে নেব। কুমির খানিকটা ভয় পেয়ে গেল, আর সে চলে গেল তার আত্মীয় স্বজনদের ডাকতে। সবাই হাজির হলো এবং সবাই নদীর এপার থেকে ওপার পর্যন্ত ভেসে রইল। এবার হরিণ একটা করে কুমিরের পিঠে লাফায় আর বলে, 1, 2। এক সময়
হরিণ নদীর ওপারে পৌঁছে গেল আর বলল, তোমরা সত্যিই অনেক, কিন্তু কিন্তু কি? আসলে তোমরা বোকার হদ্দ। কথাগুলো বলে গান গাইতে গাইতে হরিণ চলল নতুন বনের খোঁজে। হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো টোনা ও টুনির পিঠার সংসার। এক জঙ্গলে একটা বাড়িতে বাস করত টোনা এবং টুনি। একদিন টোনা টুনিকে বলল, আজকে একটু পিঠা করো না, তোমার বানানো পিঠা খাইনি অনেক দিন হচ্ছে। তখন টুনি বলল, ঠিক আছে, তুমি পিঠার জন্য তেল, গুড় এবং চাল আনো, তবেই তো পিঠা হবে। তখন টোনা ঠিক আছে বলে উড়তে উড়তে বাজারে গেল এবং বাজার থেকে আটা, গুড় ও তেল কিনলো। আর সেগুলো কিনে সে আবার টুনির কাছে ফেরত আসলো। তারপর টোনা টুনিকে পিঠা তৈরি করতে বলল, আর টুনিও তখন পিঠা তৈরি করার জন্য বসে গেল। তখন হঠাৎ এক বিড়াল আসলো আর বিড়াল টোনাকে ডাকতে লাগলো। টোনা ভাই, ও টোনা ভাই। টোনা ঘর থেকে বেরিয়ে আসলে বিড়াল বলল, তোমার বউ কি রাঁধিতেছে? ভারী খুশবু ছুটিয়াছে। টোনা বলল, পিঠা বানাইতেছে, তুমি বিকালে আসিও, তোমাকেও ভাগ দেব। তারপর তাদের কথা শেষ হলে বিড়াল চলে গেল এবং সেখানে এলো এক বানর। টোনা বানরকেও একই কথা বলল এবং তাকেও বিকালে আসার নিমন্ত্রণ করলো। তারপর বানর চলে গেলে আসলো এক বাঘ এবং টোনা বাঘকেও বিকালে আসার নিমন্ত্রণ করলো। তারপর বাঘও নিমন্ত্রণ পেয়ে মহা খুশিতে বাড়ি গেল এবং টোনা যখন ঘরে এলো তখন দেখলো টুনি পিঠা বানাতে বানাতে খাওয়া শুরু করে দিয়েছে। তখন টোনাও খাওয়া শুরু করলো। খেতে খেতে তারা এক পর্যায়ে দেখলো আর কোনো পিঠাই অবশিষ্ট নেই। তখন টোনা টুনিকে বলল, আমি তো সবাইকে নিমন্ত্রণ করে এলাম, কিন্তু এখন তো আর কোনো পিঠাই অবশিষ্ট নেই। চলো আমরা বাসা থেকে পালিয়ে যাই। তখন তারা উড়তে উড়তে একটা আম গাছের মগডালে উঠে বসলো। এদিকে দুপুর গড়িয়ে যখন বিকেল হলো তখন বিড়াল, বাঘ এবং বানর আসলো। তারা ডাকলো, টোনা ভাই, ও টোনা ভাই। তারা দেখলো ঘরে কেহই নাই এবং কিছুই নাই, তাই তারা মনের দুঃখে বিদায় নিল। আর এদিকে টোনা ও টুনি গান গেয়ে উঠলো, টুন টুন। হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো পরিশ্রমী বাবুই ও অহংকারী চড়াই। একটি গ্রামের এক দালান বাড়িতে চিলেকোঠার এক কোণায় একটি চড়ুই পাখি বাস করত। ওই একই দালানের পাশে একটি গাছে এক বাবুই পাখিও বাস করত। বাবুই ছিল অনেক পরিশ্রমী, তাই সে নিজেই নিজের বাসা তৈরি করে নিয়েছিল। অন্যদিকে চড়াই দালান কোঠার চিলে ঘরে ছিল বলে তার অনেক অহংকার ছিল। সে একদিন উড়তে উড়তে বাবুই পাখির কাছে এলো। বাবুই পাখিরে ডাকিয়ে বলেছে, চড়াই, পড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এ কথা শুনে চড়াই একটি তাচ্ছিল্যের হাসি দিল। তারপর চড়াই বলল, ঠিক আছে বাবুই ভাই, আজকে আসি। তারপর সে উঠতে উঠতে সেই দালানে ফিরে গেল। হঠাৎ একদিন সরকারি কাজের জন্য দালান ভেঙে ফেলা হলো। তখন চড়ুই দিক বিদিক শূন্য হয়ে পাগলের মতো অন্য একটি আশ্রয়স্থল খুঁজতে লাগলো। কিন্তু শেষে কোনো উপায় না পেয়ে সে বাবুই পাখির কাছে এলো। বাবুই ভাই, ও বাবুই ভাই। কিন্তু তখন বাবুই ঘরে ছিল না, সে খাবারের সন্ধানে গিয়েছিল। বাবুই যখন ফিরে আসলো তখন দেখলো চড়ুই মন খারাপ করে বসে আছে। বাবুই জিজ্ঞেস করলো, কি হয়েছে চড়াই ভাই, তোমার মন খারাপ কেন? তখন চড়াই বলল, আমি যে দালানে থাকতাম সেই দালানটি সরকারি কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে। এই কথা শুনে বাবুই
বাবুই বলল, তুমি কোনো চিন্তা করো না চড়াই ভাই, তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। বাবুর কথা শুনে চড়াইয়ের অনুশোচনা হতে লাগলো তার আগের দিনের ব্যবহারের জন্য। চড়াই বাবুর কাছে ক্ষমাও চাইলো এবং বাবুইও তাকে ক্ষমা করে দিল। তারপর তারা দুইজন মিলে চড়াইয়ের জন্য একটি বাসা তৈরি করলো এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে লাগলো। বাঘ ও বকের গল্প। জঙ্গলে এক বাঘ ছিল। মাংস খেতে গিয়ে একদিন বাঘের গলায় মাংসের হাড় আটকে যায়। উফ, মাংস খেতে গিয়ে গলায় হাড্ডি ফেসে গেল রে। এখন কি করি? একা একা তো এটা বার করতেও পারবো না, কারোর সাহায্য নিতে হবে। একটু খুঁজে দেখি, যদি কাউকে পাই তাহলে তাকে বলবো বের করে দিতে। বাঘ মশাই জঙ্গলের মাঝ দিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে একটি খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল, ভাই একটু সাহায্য করবে? আসলে আমার গলায় না হাড্ডি ফেসে গেছে, কিছুতেই বার করতে পারছি না, একটু বের করে দাও না প্লিজ। আমি আর তোমাকে সাহায্য? ভুলে গেছো সেই দিন তুমি আমাকে মারতে চেয়েছিলে? এটাও নিশ্চয় তোমার কোনো বাহানা হবে। তোমাকে আর বিশ্বাস নেই। না বাবা না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বাঘ মশাই হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বাঘের সাথে এক বাঁদরের দেখা হলো। ও বাদর ভাইয়া, তোমার একটু সাহায্য প্রয়োজন। তুমি তো আমার পুরনো বন্ধু। আসলে আমার গলায় না হাড্ডি ফেসে গিয়েছে, ভীষণ ব্যথা করছে। তোমার তো লম্বা লম্বা হাত, একটু বের করে দাও না। উফ, খাওয়ার সময় যত ঝামেলা, দেখছো না কলা খাচ্ছি। যাও তো বাবু এখান থেকে। বাঘ মশাই মনের দুঃখে আবার হাঁটা শুরু করলো আর মনে মনে ভাবলো, এবার যাকেই পাবো তাকে রাজি করিয়ে ছাড়বো। হাঁটতে হাঁটতে বাঘ নদীর তীরে এসে পৌঁছালো। সেখানে একটি বক মাছ ধরছিল। তার লম্বা ঠোঁট দেখে বাঘ মনে মনে খুব খুশি হয়ে গেল। আরে, এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি। বকের তো খুব লম্বা ঠোঁট, এ সহজেই আমার গলার হাড্ডি বের করে দিবে। একে যে করেই হোক রাজি করাতে হবে। এই ভেবে বাঘ বকের কাছে গিয়ে বলল, কি সুন্দর দিন না আজকে। জানো ভাই, এই নদীতে না অনেক মাছ আছে। তুমি একা পরিশ্রম করছো? তুমি চাইলে আমি তোমাকে মাছ খুঁজতে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবে? নেকড়েরা ভীষণ চালাক হয়। বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো? নিশ্চয় এর পিছনে কোনো কুমতলব আছে। আরে না না ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। আসলে আমার গলায় না একটা হাড় ফেসে গেছে। ও, এইটুকু ব্যাপার? এ তো কোনো ব্যাপারই না আমার কাছে। আমি এক্ষুনি বের করে দিচ্ছি। বক তার লম্বা ঠোঁট ঢুকিয়ে নেকড়ের গলা থেকে হাড় বের করে আনলো। চলো এখন দুইজনে মিলে মাছ খুঁজি। মাছ? আরে বোকা বক, তুই যে মুখ ঢুকিয়ে আমার গলা থেকে হাড় বের করে আনলি, তুই যে বেঁচে আছিস এটাই অনেক। তোকে যে মেরে ফেলেনি এটাই তোর ভাগ্য। এখন এখান থেকে ভেগে যা, না হলে তোকে আর আজ বাড়ি ফিরতে হবে না। বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে দুষ্ট লোকের মিষ্টি কথা কখনোই ভুলতে নেই। আর আমাদের গল্পগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে